আমার মনে হয় বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের কাছে সবচেয়ে অবহেলিত অংশটা হচ্ছে সারাংশ সারমর্ম। ছোট্ট একটা জিনিস, সেজন্য হয়তোবা নিয়মকে অতটা গুরুত্ব দাও না, এবং অনেকেরই এরকম একটা মনোভাব থাকে যে ভাব সম্প্রসারণ কমন না পড়লে সারাংশ বা সারমর্ম যেটাই আসুক বানিয়ে তো লিখতেই পারবো। একেবারেই কিন্তু ভুল মনোভাব। আবার অনেকের ধারণা যে ভাব সম্প্রসারণ লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, আবার সারাংশ লিখলে কম নাম্বার পাওয়া যাবে। এটিও ভুল ধারণা। 2-3টি লাইন হলেও যদি তোমরা সঠিক নিয়মটি অনুসরণ করে লেখো তাহলে কিন্তু এখানে পূর্ণ নাম্বারই পাওয়া যায়। ভাব সম্প্রসারণের চেয়ে কোনো অংশেই সারাংশ বা সারমর্মতে কম নম্বর পাওয়া যায় না। তাহলে কোন নিয়মগুলো আমাদের মনে রেখে সেভাবে লিখতে হবে, চলো আজকে সেটাই আলোচনা করি। প্রথম যে নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাকে যে অনুচ্ছেদটা দিবে সারাংশ বা সারমর্ম করার জন্য সেটি বারবার পড়তে হবে। দেখো 2-3টা লাইন লিখলেই 8 বা 9 নম্বর পাওয়া যায়, সেটা কিন্তু এত সহজ হওয়ার কথা না। তাহলে যে সময়টা তোমাকে লিখতে হচ্ছে না সেই সময়টা তোমাকে বারবার পড়ার পিছনে ব্যয় করতে হবে। 2 থেকে 3 বার 4 বারও পড়তে হবে। আর এই পড়াটা কেন জরুরি? কারণ তোমাকে বারবার পড়ে মূল কথাটা খুঁজে বের করতে হবে। ধরো একটা কবিতার অংশ আছে, সেখানে হয়তো বা 8 লাইন আছে। 8 লাইনে প্রতিটা লাইনেই কিন্তু মূল কথাটি নেই, মূল কথাটি আছে হয়তো বা 2 থেকে 3 লাইনে। ওই লাইনগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। এটা অনেকেই একবার পড়েই বুঝে ফেলতে পারে, আবার অনেকেই 2 বার লাগে, কারো কারো বা 3-4 বার লেগে যেতে পারে। তো তোমাদের যেটা করতে হবে বারবার পড়ার প্র্যাকটিস করতে হবে, এবং সাধারণত 2 থেকে 3 বার পড়ার পরই তুমি মূল কথাটি ধরতে পারবে এবং তখন ওটি আন্ডারলাইন করে রাখবে। আমরা যখন উদাহরণ দেখব তখন এই বিষয়টি বুঝতে পারবো আরও ভালো করে। দ্বিতীয় যে কাজটি করতে হবে তোমাকে, ওই যে কথাটি তুমি আন্ডারলাইন করেছো বা আরও কোনো গুরুত্বপূর্ণ শব্দ বা লাইন তোমার কাছে মনে হতে পারে, সেইগুলো তুমি অন্য কথায় রূপান্তর করবে। মানে আমি বলতে চাচ্ছি যে ইংরেজিতে আমরা যেরকম সিনোনিম বলি সেরকম কিছু প্রতিশব্দ তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরো একটা শব্দ আছে গুরুত্বপূর্ণ, যে এই বিষয়টি আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে সরাসরি গুরুত্বপূর্ণ শব্দটি কিন্তু তুমি উত্তরে ব্যবহার করবে না, তোমাকে অন্য শব্দ ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ বাদ দিয়ে তাৎপর্যপূর্ণ বা অপরিহার্য এরকম অন্য শব্দ তোমাকে ব্যবহার করতে হবে। সেরকম যে লাইনটি তুমি লিখতে চাও, মূল কথাটি যেটি ধরতে পারবে, সেগুলোকে অন্য শব্দ দিয়ে তুমি কনভার্ট করো। এরপরে দেখবে যে একটা লাইন সুন্দর করে লেখা যাচ্ছে। অনেকেই যেটা করে যে সারাংশ করার জন্য যে অনুচ্ছেদটা দেওয়া থাকে সেখান থেকে হুবহু 2-3 লাইন তুলে দিয়ে আসে, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। সেটা যদি তোমাকে করতেই হয় তাহলে ওইভাবে একটি শব্দকে আরেকটি শব্দ দিয়ে প্রতিস্থাপন করে এভাবে লেখার চেষ্টা করো। দেখবে তখন আর ওটা হুবহু কপি হবে না, ওটা তোমার লেখা হয়ে যাবে। আরও কিছু নিয়ম আমরা দেখব, তার আগে একটা উদাহরণ দেখে নেই। অনেকবার আসে এই সারমর্মটি। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। তোমাদের কাছে কি মনে হয় জানি না, কিন্তু আমি যখন এই অংশটা 2 বার পড়েছি আমার কাছে একটা লাইন বারবার চোখে পড়েছে, সেটা হচ্ছে এই যে যারা অন্ধ সবচেয়ে আজ বেশি চোখে দেখে তারা। এই কথাটার আবারও পুনরাবৃত্তি আছে যে পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। অর্থাৎ একই কথাকে যখন বিভিন্নভাবে বলা হচ্ছে তার মানে আমার কাছে মনে হয়েছে এই লাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, এই লাইনটাকে আমরা লিখতে পারি যে নির্দয় মানুষরা অথবা মমতাহীন মানুষ অথবা যাদের কাছে মনুষ্যত্ববোধের কোনো গুরুত্ব নেই, এরকম করে কিন্তু নানাভাবে এটা লেখা যেতে পারে। আর পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, তার মানে তারাই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। আর পৃথিবী শব্দটাও আমি এখানে হুবহু দিব না, আমি পৃথিবীর বদলে ব্যবহার করেছি বর্তমান বিশ্ব। এবং সব মিলিয়ে লাইনটাকে আমি এভাবে লিখেছি যে বর্তমান বিশ্ব এমন কিছু মানুষের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে যাদের কাছে মনুষ্যত্ব বোধের চেয়ে নিজেদের ক্ষমতা অটুট রাখা বেশি গুরুত্বপূর্ণ। যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, এই লাইনটাকে আমি এইভাবে লিখেছি যে তাদের মাধ্যমে পৃথিবী বা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। সেরকম পরের অংশটি থেকে লিখেছি শিল্প এবং মানবতায় বিশ্বাসী মহৎ মানুষেরা আজ এই পৃথিবীতে অবাঞ্ছিত। এই যে 3টা লাইন আছে দেখো, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখান থেকে যে 3টা লাইন,
এই 3 লাইনকে আমি একসাথে করে লিখেছি যে শিল্প এবং মানবতায় বিশ্বাসী মানুষেরা, এবং সেই সব মহৎ মানুষ আজকে পৃথিবী অবাঞ্ছিত, যেটি আমি শেষ লাইন থেকে লিখেছি। আমার মনে হয় তোমাদের কিছুটা ধারণা হয়েছে। পরে আমরা আরও একটা উদাহরণ দেখব, তখন আরও বেশি বুঝতে পারবে। তার আগে আরও কিছু নিয়ম জানিয়ে নেই। এই যে আমরা যে উদাহরণটা দেখলাম সেটা আসলে কত বড় ছিল। এখান থেকে আমরা বলতে চাচ্ছি যে সারাংশ বা সারমর্মের আয়তন কতটুকু হবে। অনেকেই বলে যে 1/3 হবে। সেই 1/3টা কিন্তু হিসাব করা খুব একটা সহজ নয়, আর 1/3 হতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি এরকম 2 থেকে 3টি বাক্য লেখো সেটিই যথেষ্ট। এর মধ্যে প্রথম বাক্যটা থাকবে প্রধান বাক্য, আর পরের একটি বা দুটি বাক্য যদি লেখো সেটি ওই প্রথম বাক্যটাকেই সাপোর্ট করবে। তাহলে 1/3 বা অর্ধেক এরকম না, তুমি 2 থেকে 3টি বাক্য লেখার চেষ্টা করবে। আর পরের যে নিয়মটি জেনে রাখা জরুরি সেটি হচ্ছে যে অনুচ্ছেদ বা কবিতার অংশটা দেওয়া থাকবে সেখানে অনেক রকম রূপমা, তুলনা বা উক্তি, উদ্ধৃতি এরকম থাকতে পারে, সেগুলো সব বর্জন করবে। অর্থাৎ কোনো ব্যক্তির উদ্ধৃতি দেওয়া থাকতে পারে, সেটা তোমরা লিখবে না, সেটা নিজের ভাষায় লিখবে। আবার কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা দেওয়া হলেও সেটি হুবহু লিখবে না। আরেকটি নিয়ম তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই সারাংশ বা সারমর্ম তোমাদের লিখতে হবে প্রথম পুরুষে। অর্থাৎ আমরা যে এভাবে লিখি যে আমরা এটা করবি বা আমাদের এটা করা উচিত, এইভাবে না, সেটা প্রথম পুরুষ। অর্থাৎ যদি তোমাকে অনুচ্ছেদ বা কবিতায় এরকম দেওয়া থাকে যে আমাদের দেশকে ভালোবাসা উচিত, তাহলে তুমি সেটা কিভাবে লিখবে? ওই যে আমাদের বা তোমাদের এই শব্দগুলো বা এই সর্বনামগুলো বর্জন করতে হবে। লিখতে হবে সকলেরই দেশকে ভালোবাসা উচিত। এই যে সকলেরই বা আমরা যাকে থার্ড পারসন বলি, এইভাবে সারাংশ বা সারমর্ম লিখতে হয়। সেখানে কিন্তু উত্তম পুরুষ বা আমি বা আমরা এরকম লিখতে হয় না। এখন আমরা আর একটা উদাহরণ দেখব, এটিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকবার এটিও পরীক্ষায় এসেছে। চলো তাহলে দেখি। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথে মুখের পানে, যদি নাহি চাহে ধৈর্য ধরে থাকিস। এই যে মাথা উঁচু রাখিস বা ধৈর্য ধরে থাকিস, এই যে এগুলো সেকেন্ড পারসনকে বলা হচ্ছে। আর আগেই বলেছি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদ দিয়ে তোমাকে থার্ড পারসন বা প্রথম পুরুষে সেটি লিখতে হবে। বাংলায় আমরা প্রথম পুরুষ বললেও এটি কিন্তু ইংরেজিতে থার্ড পারসন বোঝায়। আর এই কবিতার অংশটির সারমর্ম এভাবে লেখা যেতে পারে, দুঃখ বা দারিদ্র্যের মধ্যে কোনো লজ্জা বা অসম্মান নেই, আত্মসম্মানবোধ বজায় রেখে অভাব এবং বিপর্যয়ের মুখোমুখি হওয়ার মাধ্যমে জীবনের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা যায়। মূল কবিতার যে কিছু শব্দ আছে, দৈন্য অথবা সুখের সাথে মুখের পানে, যদি নাহি চাহে বা রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, এই যে বিভিন্ন দুঃখের কথা বর্ণনা করা হচ্ছে, সেই বিষয়টাকে একেবারে তুমি লিখতে পারো যে দুঃখ বা দারিদ্র্য, অথবা অভাব শব্দটাও তুমি ব্যবহার করতে পারো যে এসবের মধ্যে কোনো লজ্জা বা অসম্মান নেই। কারণ বারবার এখানে বলা হয়েছে যে মাথা উঁচু রাখিস বা ধৈর্য ধরে থাকিস, বুক ফুলিয়ে দাঁড়াস। এটি কি বলতে চাচ্ছে আসলে এখানে? অর্থাৎ বিপদ যতই তীব্র হোক বা দুঃখ যতটাই প্রখর হোক, ঘুরে দাঁড়ানোর একটা আভাস এখানে কবি দিতে চেয়েছে যে যতই দুঃখ আসুক, বিপদ আসুক, ঘুরে দাঁড়াতে হবে। আর এই ঘুরে দাঁড়ানোর মধ্যেই জীবনের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা যায়। আরও একটা উদাহরণ আমরা দেখি, এটি সারাংশের উদাহরণ, যেখানে একটি অনুচ্ছেদ আছে যে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি, তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। এই রকম কিছু কথা আছে, যেটার সারাংশ আমি এভাবে করেছি যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নিরানন্দ পাঠদান এমনভাবে বাধ্যতামূলক করা হয়েছে যে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ তৈরি হয়। শিক্ষার প্রকৃত ফল অর্জনের জন্য আনন্দের সাথে জ্ঞান ও বিবেকের বিকাশকে গুরুত্ব দিতে হবে। লক্ষ্য করো, এখানে একটা লাইন ছিল, হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারটি রীতিমতো হজম করিবার জন্য হাওয়ার দরকার। অর্থাৎ আমাদের শারীরিক প্রয়োজনে হাওয়া বা বাতাসের একটা গুরুত্ব যেরকম আছে, সেরকম মূল শিক্ষা ব্যবস্থায় ওই হাওয়ার সাথে তুলনা করেছেন আনুষঙ্গিক যে অন্য বইগুলো আছে, যেগুলো শুধু আনন্দের জন্য পড়তে হয়, ঠিক সার্টিফিকেটের জন্য না, সেই বইগুলো পড়ার প্রতিও গুরুত্ব দিয়েছেন এখানে লেখক। কিন্তু যেভাবে তুলনাটা করেছে, যখন সারাংশ লিখেছি সেখানে কিন্তু এই তুলনাটার কথা উল্লেখ করব না, সেটাকে খুব সাধারণভাবে এখানে উপস্থাপন করতে হবে। আর যদিও আমি লিখেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, এটাকে কিন্তু আবার তোমরা ফার্স্ট পারসন হিসেবে ধরে নিও না,
কারণ এটা একটা অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এখানে কিন্তু আমি এটা বলিনি যে আমরা করছি, এখানে এভাবে বলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি করা হচ্ছে, অর্থাৎ প্রথম পুরুষেই এই বাক্যটি বর্ণিত আছে। আর খুব বেশি নিয়ম নেই, সারাংশ সারমর্ম বিষয়টা লিখতে যতটা ছোট, এর নিয়মগুলোও ততটাই সরল। তোমাদের যেটা মনে রাখতে হবে, আবারও মনে করিয়ে দিচ্ছি, যে কোনো লাইন বা কোনো কথা হুবহু কপি করা যাবে না। যে অনুচ্ছেদটা প্রশ্নপত্রে থাকবে এটা কিন্তু মারাত্মক অপরাধ, আর সেক্ষেত্রে তোমার নাম্বার অনেক কাটা যাবে। আর একটা কথা জরুরি, যেটা আমার মনে হয়েছে যে আমি তোমাদের পরামর্শ দিয়ে রাখি, তোমরা অনেকেই যেটা করো যে একটা প্রশ্ন লিখে একটা পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত শেষ হয়েছে, তাহলে পরের অর্ধেকে সারাংশ আর সারমর্ম তো লেখাই যাবে, তাহলে এখানে লিখে ফেলি। অথবা সারাংশ সারমর্ম একটা পৃষ্ঠায় শুরু করেছি, অর্ধেকের মধ্যে শেষ হয়েছে, তাহলে আর একটা প্রশ্ন এখান থেকে লেখা শুরু করি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এ কাজই করতাম, কিন্তু এখন শিক্ষক হিসেবে যখন আমি খাতা দেখি তখন আমার কাছে এই বিষয়টা দেখতে ভালো লাগে না। সেজন্য আমি তোমাদের বলতে চাই যে এটা না করাই ভালো। যেহেতু 10টা নাম্বার এখানে, আর কোনো অংশের চেয়ে কোনো অংশই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, তাহলে আমরা এটাকে এত কম গুরুত্ব দিয়ে অর্ধেকের মধ্যে লিখি কেন? থাকুক না খাতায় কিছুটা অংশ ফাঁকা, সেটা কিন্তু দেখতে ভালো লাগে, মানে বোঝা যায় যে তুমি তোমার উত্তরটাকে গুরুত্ব দিয়েছো। সারাংশ বা সারমর্মের জন্য এক পৃষ্ঠা নির্ধারিত রেখেছো, সেখানে হয়তো বা তোমার অর্ধেকও লাগেনি, কিন্তু বাকিটা ফাঁকা থাকলেই সেটা দেখতে ভালো লাগে এবং শিক্ষকের কাছে মনে হবে যে তোমার কাছে সকল প্রশ্নের উত্তরই সমান গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তোমাদের কিছুটা উপকারে আসবে এইসব পরামর্শ, সেই প্রত্যাশা জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।